নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি রজত চলে এলাম তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে। তোমাদের এই চ্যানেল গল্প বাক্স আমার বিশ্ব বাংলা বিরাট গল্প ভান্ডার। সেই গল্প ভান্ডারের মধ্যে থেকে আমরা তোমাদের সামনে তুলে ধরি কিছু বিশেষ গল্প। সেই গল্পগুলির মধ্যে কখনো থাকে ভূত প্রেতের গল্প, কখনো থাকে ভালোবাসার গল্প, কখনো থাকে রোমাঞ্চকর হাড় কাঁপানো গল্প। এই সকল প্রকার গল্পগুলিকে শুনতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখতে হবে, যাতে আমরা গল্প দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে গল্পগুলি পৌঁছে যেতে পারে। আজও ঠিক তেমনই একটি রোমাঞ্চকর হাড় কাঁপানো গল্প নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকের গল্প রিঙ্কু দাসের কলম থেকে পদ্মদিঘির কামিনী। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক বন্ধুদের জন্য, তাই যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, যাতে আমরা নতুন গল্প আনলেই তোমাদের কাছে গল্পগুলি পৌঁছে যেতে পারে। আর দেরি না করেই চলো এবার আমরা গল্পতেই প্রবেশ করি। পদ্মদিঘির কামিনী, রিঙ্কু দাসের কলম থেকে। রাতের মধ্যম প্রহর শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। আকাশের বুকে স্বমহিমায় বিরাজ করছেন চন্দ্রদেব। তার রূপলি আলো যেন যৌবনের কামরসের মতো চুঁইয়ে চুঁইয়ে পড়ছে ধরিত্রীর পিপাসু বুকে। বাতাসে বিরাজ করছে এক আর্দ্রতা, যার ফলে একটু শীত শীত ভাব রয়েছে। চারিদিক নিস্তব্ধ নিঝুম প্রকৃতি যেন স্বপ্নের চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। রাত চড়া পাখি ও পতঙ্গেরা যেন এক অজানা অতিথির আগমনী বার্তা পেয়ে তীব্র কোনো ভয়ে বা উৎকণ্ঠায় চুপ হয়ে আছে। হঠাৎ অদূরের পদ্মদিঘির জলে এক কম্পন সৃষ্টি হলো। দিঘির পাশের শ্যাওলা গাছটা একটু কেঁপে উঠল। সেই কম্পন যেন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দিঘির জল ইতিমধ্যেই উথাল পাথাল করছে। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে দিঘির পাড়ে। হঠাৎ দিঘিতে ওটা সেই ঢেউ একদম শান্ত হয়ে গেল। আস্তে আস্তে দিঘির ঠিক মাঝখান থেকে উঠে আসতে দেখা গেল একজন রমণীকে। চাঁদের আলোয় তার রূপ যেন কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। ঘন কালো মেঘের মতো তার কেশ রাশি, তার চোখ যেন মৃগলোচনা, তার চাহনিতে যেন কাম ঝরছে, তার ঠোঁট যেন সদ্য ফুটে ওঠা ফুলের পাপড়ি। তার নিটল শরীরে শ্বেত শুভ্র কাপড়খানা জলে ভিজে তার শরীরের সাথে আঠার মতো আটকে গিয়েছে, ফলে তার সেই বসনখানা তার যৌবনকে চর্মচক্ষু থেকে লোকাতে ব্যর্থ হচ্ছে। সেই সদ্য নবযৌবনা রমণী ধীর পদক্ষেপে উঠে আসছে দিঘির জল থেকে। তার রূপের ছটায় যেন ধরিত্রী আবারও তার প্রাণ ফিরে পেয়েছে। তার যৌবন তেজ দেখে হয়তো চন্দ্রদেবও লজ্জিত হয়ে নিজেকে মেঘের আড়ালে লুকোনোর বৃথা চেষ্টা করছেন। সেই রমণী দিঘি থেকে উঠে এসে বসল সেই শ্যাওড়া গাছটির নিচে। কামরূপী সেই রমণীর কামুক হাসির শব্দে বাতাসের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। রঘুপতি পেশায় এই অঞ্চলের জমিদার দীপনারায়ণ চৌধুরীর নায়েব ও জমিদারের সর্বক্ষণের সঙ্গীও বটে। রোজই রঘুপতি জমিদার মশাইয়ের সাথে আকণ্ঠ মদ্যপান করে রীতিমতো মাতাল হয়ে জমিদারের আনা নর্তকীদের নাচ দেখে বেশ রাত করে বাড়ি ফেরে। তবে আজ ওই সদর থেকে কিছু লালমুখো সাহেবের আগমনের কারণে একটু বেশি রাত হয়ে গিয়েছে। রঘুপতির বিবাহ হয়েছে, এক পুত্র সন্তানও রয়েছে তার। তবে ওই যে কথায় আছে না, সঙ্গ দোষে লোহাও ভাসে। জমিদার মশাইয়ের সাথে থাকতে থাকতে তার এখন বাড়ির বউকে কেমন অসহ্য লাগে। এখন ওই নর্তকী তার প্রিয়তমা হয়ে উঠেছে। রঘুপতি যখন বড় মাঠের আলটা পার করলো, তখনই বিষয়টা তার চোখে পড়ল। রঘুপতি দেখল সামনের পদ্ম দিঘির পাড়ের শ্যাওড়া গাছের নিচে বসে আছে এক নব যৌবনা তরুণী। তার পরনের কাপড় ভিজে লেপ্টে আছে তার শরীরের সাথে, ফলে তার শরীরের প্রতিটি অঙ্গ সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে। সুরা পান করলে মানুষের বোধ বুদ্ধি অনেকখানি লোপ পায়। রঘুপতিরও তাই হলো। তার মনে এখন তীব্রভাবে জ্বলে উঠেছে কামনার আগুন। রঘুপতি ধীরে ধীরে সেই তরুণীর সামনে গিয়ে দাঁড়িয়ে নেশাগ্রস্ত কণ্ঠে বলল, এই, কে তুমি? এত রাতে এখানে কি করছো?
সেই তরুণী কামুক একটা হাসি হেসে বলল, আমি কে? আমি তো এক অভাগী, এক বুক পিপাসা নিয়ে অপেক্ষা করতে থাকি। রঘুপতি নিজেও বুঝতে পারেনি সে কখন সেই অজ্ঞাত তরুণীর একদম কাছে এসে পড়েছে। একটা অদ্ভুত টান যেন তাকে আরো কাছে টেনে নিচ্ছে। প্রতিটা মুহূর্তে রঘুপতি সেই তরুণীর এতটাই কাছে এসে পড়ছে যে রঘুপতির গরম নিঃশ্বাস সোজা গিয়ে পড়ছে মেয়েটার ঘাড়ের উপর। সেই তরুণী এবার একটু মৃদু হেসে রঘুপতিকে শক্তভাবে আলিঙ্গন করে তার কানের কাছে এসে মুখ নিয়ে গিয়ে বলল, এসো, আমায় আলিঙ্গন করো, আমায় পূর্ণ করো। রঘুপতি আর নিজেকে আটকাতে পারল না। হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে সেই সদ্য নবযৌবনা তরুণীর উপর। সাথে সাথে আকাশ ভেঙে শুরু হলো মুষলধারে বৃষ্টি, ও তার সাথে পাল্লা দিয়ে কান ফাটানো শব্দের সাথে বজ্রপাত। প্রকৃতি যেন আজ এই দুটো শরীরের মিলনের সাথেই নিজেকে মাতিয়ে তুলেছে। গাছপালা যেন নিচু হয়ে আরো একটু ভালো করে দেখার চেষ্টা করছে সেই আদিম নৈশলীলা। বেশ কিছুক্ষণ পরেই প্রলয়ঙ্কর থামল। রঘুপতি গভীর একটা দীর্ঘশ্বাস ফেলল। এতক্ষণ যে ঝড় উঠেছিল তার কারণেই হয়তো রঘুপতির নেশা কেটে গিয়েছে। রঘুপতি এবার আবারও তাকালো তার এই অজ্ঞাত প্রিয়তমার দিকে। উফ, কি অপরূপ সুন্দরী, কি মায়াময় চেহারা! রঘুপতি আলতো হাতে তরুণীর মুখের উপর থাকা চুলের গুচ্ছটা মুখ থেকে সরিয়ে দিল। তরুণী এবার একটু রহস্যময় ভাবে হেসে উঠে দাঁড়ালো। তার এখন পরনের কাপড়খানা এলোমেলো হয়ে মাটিতে লুটিয়ে আছে। এবার সেই রমণী রঘুপতি থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। রঘুপতি উঠে গিয়ে তাকে পিছন থেকে আলিঙ্গন করলো। কিছুক্ষণ পর তরুণীকে নিজের দিকে ঘোরালো এবং এবং সেই সাথে সাথেই তীব্র ভয় ও আতঙ্কে ছিটকে দু পা পিছিয়ে নিল। তার অজান্তেই তার মুখ থেকে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। এসে কি দেখছে? এটা কে? কিছুক্ষণ আগে দেখা সেই অপরূপা নারী এখন কোথায়? ভয়ে রঘুপতি রীতিমতো ঠকঠক করে কাঁপছে। তার সামনে যে দাঁড়িয়ে আছে তার পরনের কাপড় স্থানে স্থানে ছিন্ন বিচ্ছিন্ন। শরীরের অর্ধেক অংশে মাংস বা চামড়ার কোনো অস্তিত্ব নেই। তার মুখ থেকে পচা গলা মাংস দলা পাকিয়ে গিয়েছে। চোখের কোনো অস্তিত্ব নেই, আর তার চোখের কোঠরের ভিতর থেকে বেরিয়ে আসছে অজস্র পোকা। উফ, সে কি বিভৎস দৃশ্য! রঘুপতি সেখান থেকে পালাতে গিয়ে আবিষ্কার করলো তার শরীর যেন অদৃশ্য কোনো শক্তির কাছে বন্দী হয়েছে। সে হাজার চেষ্টা করেও এক পাও নাড়াতে পারল না। হঠাৎ আকাশ বাতাস কেঁপে উঠল সে পিশাচিনীর অট্টহাসির শব্দে। সেই শব্দে যেন মিশে আছে বিড়ালের কান্না, কাকের কর্কশ ডাক, শিয়ালের মিনমিনে কণ্ঠ। যেন সেই কণ্ঠ পৃথিবীর সব খারাপটা নিজের মধ্যে সমাহিত করে রেখেছে। রঘুপতি কাঁপা কাঁপা গলায় বলল, আ- আ- আমাকে আমাকে ছেড়ে দাও। আমি তো তোমার কোনো প্রতি। আর কিছু বলার সুযোগ সে পেল না। পিশাচি পাওয়ার বেগে ছুটি এসে এক হেঁচকা টান দিয়ে তার ধর থেকে মুন্ডটা আলাদা করে দিল। রঘুপতির মুন্ডবিহীন শরীরটা মাটির উপর পড়ে কাতরাচ্ছে। মাটি ভিজে গিয়েছে গরম তাজা রক্তে। পিশাচি তার হাতে ধরে থাকা রঘুপতির মুন্ডু থেকে পরম তৃপ্তির সাথে রক্তটা চেটে চেটে খেতে লাগলো। প্রতিদিনের মতোই পরের দিন সকালেও সূর্য উদয় হলো। তবে আজকের দিনটা আর 5টা সাধারণ দিনের মতো না। রামগোয়ালা প্রতিদিন সকালে গোটা গ্রাম ঘুরে দুধ বিক্রি করে। আজও সে বেরিয়েছিল দুধ বিক্রি করতে। প্রথমে সে যাবে জমিদার বাড়ি, সেখান থেকেই গোটা গ্রাম ঘুরবে। ভাঙা সাইকেলে কেঁচ কেঁচ শব্দ তুলে মনির আনন্দে গুনগুন করে গান গাইছিল সে। হঠাৎ তার নজর পড়ল পদ্মদিঘির পাড়ের বড় শেওড়া গাছটার নিচে কি যেন শুয়ে আছে। বিষয়টা একটু অদ্ভুত মনে হলো তার। সাইকেলটা দাঁড় করিয়ে সে পায়ে পায়ে এগিয়ে যায় সেই দিকে। যখন আর মাত্র কয়েক পায়ের দূরত্ব বাকি, তখনই সে দেখতে পেল মাটির উপর পড়ে রয়েছে এক মুন্ডহীন মৃতদেহ। মৃতদেহের চারিপাশের মাটিতে রক্ত জমাট বেঁধে কালচে বর্ণ ধারণ করেছে। মৃতদেহের শরীরের নানা স্থানে ক্ষত, যেন কেউ প্রবল আক্রোশে খুবলে খেয়েছে। পেটের নাড়ি ভুঁড়ি বেরিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। মৃত শরীরটার উপর ভন ভন করছে মাছির দল। উফ, সে যেন এক নরকীয় দৃশ্য। রামগোয়ালা এই দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে গ্রামের দিকে ছুটে গেল।
কিছুক্ষণের মধ্যেই গোটা গ্রামে খবরটা বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। আস্তে আস্তে গোটা গ্রাম এসে হাজির হলো সেই বীভৎস দৃশ্য দেখতে। বাচ্চারা এই দৃশ্য দেখে তাদের মা ঠাকুমার আঁচলে মুখ লোকালো। ইতিমধ্যেই এই খবরটা গিয়ে পৌঁছেছে জমিদার দীপনারায়ণ চৌধুরী মশাইয়ের কাছে। তিনি তার প্রিয় নায়েবের মৃত্যুর খবর শুনে তৎক্ষণাৎ এসে হাজির হন ঘটনাস্থলে। গ্রামের মানুষ এই মর্মান্তিক দৃশ্য দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছে। কেউ কেউ বলল এটা হয়তো কোনো ডাকাত দলের কাজ, আবার কেউ বলল এটা কোনো হিংস্র জন্তুর কাজ। সেদিন থেকে গ্রামের মানুষ রাতে বাড়ির বাইরে বেরোনো বন্ধ করে দিল। তেমাতার মোড়ের চায়ের দোকানে আজ আর কোনো কলরব নেই। গোটা গ্রামে বিরাজ করছে মৃত্যুপুরীর নিস্তব্ধতা। সন্ধ্যা নামলে গ্রামের মানুষ নিজেদের বন্দি করে নিচ্ছে নিজ নিজ গৃহে। সূর্যোদয়ের আগে আর কেউ বাড়ির বাইরে বেরোনোর সাহসও দেখাচ্ছে না। জমিদার মশাইয়ের হুকুমে নায়েব মশাইয়ের অন্তিম সংস্কার করা হয়, তবে তার মুন্ডটা এখনো খুঁজে পাওয়া যায়নি। অনেকেই বলল হয়তো শিয়াল কুকুরে তা টেনে নিয়ে গেছে। তবে সবটাই যে মন থেকে সান্ত্বনা দেওয়ার জন্য তা কারো বুঝতে বাকি রইল না। সকলেরই ধারণা এটা কোনো অপদেবতার কাজ, তবে সে কথা কেউ প্রকাশ করল না। গ্রামের মানুষ লোক দেখানো সহানুভূতি দেখাচ্ছিল বটে, তবে এই মানুষটার মৃত্যুতে তেমন কেউই কষ্ট পায়নি। এই নায়েব তো আর ভালো মানুষ ছিল না। কত মেয়ের যে সর্বনাশ করেছে তার কোনো ইয়ত্তা নেই। রাতের অন্ধকারে মদের নেশায় বুঁদ হয়ে গ্রামের কত মেয়েকে তুলে নিয়ে গেছে জমিদারের ওই কোঠি বাড়িতে। কত মেয়ের সর্বনাশ হয়েছে সেখানে। এইরকম একটা নররূপী পিশাচের মৃত্যুতে কারই বা কষ্ট হবে, তবে জমিদারের ভয়ে কেউই তেমন কিছু বলতে পারে না। এরপর কয়েকটা দিন কেটে গেছে। গ্রামের আবহাওয়া এখন একটু হালকা হয়েছে। গত দুদিনে আর তেমন কোনো অঘটন ঘটেনি। তবে হায়রে নিয়তি, গ্রামের মানুষ কি আর জানতো সেদিন রাতেই ঘটতে চলেছে আরো একটা অঘটন। রাতের মধ্যম প্রহর শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। লাঠিয়াল সর্দার নিধিরাম হাতে একটা মোটা লাঠি নিয়ে এগিয়ে চলেছে গ্রামের মেঠো পথ ধরে। জমিদার মশাইয়ের কড়া হুকুম গ্রামের টহলদারি দেওয়ার। তাই আর কি করা যায়, মদের নেশায় টুর হয়ে এসে গ্রামের টহল দিতে বেরিয়েছে। হঠাৎ তার চোখে পড়ল সামনের পদ্ম দিঘির জলে, দিঘির পাড়ে গা ঘেঁষে কি যেন গলা পর্যন্ত ডুবে বসে আছে। নিধিরাম ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে। দিঘির একদম কাছে এসে সে হাতের উল্টো দিক দিয়ে চোখ কচলে ভালো করে দেখে বিষয়টা। না 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 না, ভুল তো সে দেখছে না। কি যেন এক গলা জলে ডুবে বসে আছে। নিধিরাম এবার গলা ছেড়ে হাঁক দিয়ে বলল, এই এই কে রে তুই? এত রাতে দিঘির জলে কি করছিস? কিন্তু অপর দিক থেকে কোনো উত্তর এলো না। নিধিরাম আবারও বলল, কথা কি তোর কানে যাচ্ছে না নাকি? এবারও কোনো উত্তর নেই। এইবার একটু রাগ হলো নিধিরামের। নিধিরাম এবার আস্তে আস্তে হাঁটু জলে নেমে তার দিকে হাত বাড়াতে মুন্ডটা ভেসে উঠল। চাঁদের ক্ষীণ আলোয় নিধিরাম দেখল সেটা আর কারো না, তাদের নায়েব মশাইয়ের। হঠাৎ সেই কাটা মুন্ড যেন কর্পূরের মতো উপে গেল। নিধিরাম ভয়ে চিৎকার করে জল থেকে উঠে দাঁড়ালো। পিছন ফিরে পালাতে যাবে ঠিক এমন সময় তার চোখে পড়ল সামনের শেওড়া গাছটার দিকে। গাছটার নিচে দাঁড়িয়ে আছে একটা অবয়ব। আধো অন্ধকারে তাকে ভালো করে দেখা যাচ্ছে না। নিধিরাম সেই অবয়বকে দেখে বুকে একটু সাহস পেল। এত রাতে সে যে একটা মানুষের দেখা পাবে এটা সে কল্পনা করতে পারেনি। সেই ব্যক্তিটির দিকে এগিয়ে যায় নিধিরাম। তার বুক এখনো তীব্র ভয়ে ও আতঙ্কে দ্রুত ওঠানামা করছে। নিধিরাম কিছুটা পতঙ্গ যেমন আগুনের শিখার দিকে আকৃষ্ট হয়, ঠিক সেইভাবেই এগিয়ে চলেছে সেই ব্যক্তিটির দিকে। চাঁদের ক্ষীণ আলোয় এখন কিছুটা হলেও সেই অবয়বকে চেনা যাচ্ছে। সেটা কোনো পুরুষ নয়, একজন মহিলা। তার পরনের কাপড়খানা হাওয়ার সাথে মৃদু মৃদু দুলছে। নিধিরাম একদম সেই রমণীর কাছে এসে আমতা আমতা করে বলে, কে তুমি? সেই রমণী উত্তর দিল, আমি আমি সরমা। সরমা নামটা শুনে বুকটা যেন ছ্যাঁত করে উঠল নিধিরামের। সে কিছু একটা বলতে যাবে, ঠিক এমন সময় বুকের বাঁ দিকটায় তীব্র এক যন্ত্রণা অনুভব করলো নিধিরাম। অস্পষ্ট স্বরে কুঁকিয়ে উঠল সে,
তার সামনে দণ্ডায়মান অবয়ব এক হ্যাচকা টানে বুকের পাঁজর ভেদ করে তার হৃৎপিণ্ডটা টেনে বের করে এনেছে। চোখের সামনে যেন আস্তে আস্তে অন্ধকার নেমে এলো নিখিরামের। অপরদিকে জমিদার বাড়ির নিজের কক্ষে শুয়ে আছেন জমিদার দীপনারায়ণ চৌধুরী। তার অচেতন মস্তিষ্কে বারবার ভেসে উঠছে একটা মুখ। এই মুখ তার চেনা, এই মুখ সরমার। হঠাৎ স্বপ্নে তিনি দেখলেন সরমা তার দিকে ক্রোধান্বিত কণ্ঠে বলছে, দীপনারায়ণ, তোকে আমি ছাড়বো না। যেভাবে তুই আমাকে শেষ করে দিয়েছিলি, ঠিক সেইভাবেই ততটাই কষ্ট আর নির্মমতার সাথে আমি তোকে শেষ করব। তৈরি থাক দীপনারায়ণ, তৈরি থাক। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। জমিদার দীপনারায়ণ বিছানার উপর উঠে বসে রীতিমতো হাঁপাতে আরম্ভ করলেন। এই স্বপ্ন সে কিছুদিন ধরেই দেখছে, তবে আগে ততটা স্পষ্ট ছিল না। যেদিন নায়েব মশাই মারা গেলেন সেদিন থেকে তিনি বিছানার পাশে থাকা কাঠের টেবিলের ওপর থেকে জলের গ্লাসটা হাতে তুলে নিলেন। তারপর ঢক ঢক করে গ্লাসের সবটুকু জল শেষ করে দিলেন। গ্লাসের সবটুকু জল শেষ করে জানালার দিকে তাকালেন তিনি। না, ভোরের আলো তখনও ফোটেনি। বিছানায় শুয়ে শুয়ে দীপনারায়ণ ভাবতে থাকলো সেই দিনটার কথা, যেদিন তিনি ক্রোধ ও কামের বশবর্তী হয়ে পৃথিবীর সব থেকে জঘন্য ও নিকৃষ্ট কাজ করেছিলেন। আস্তে আস্তে তার দু চোখে ভেসে ওঠে সেই রাতের ঘটনাগুলো। দিনটা ছিল শনিবার। রাত তখন বেশ গভীর। সমস্ত চরাচর এখন ঘুমের দেশে পাড়ি দিয়েছে। অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছে। রাত চড়া পাখিরা মাঝে মাঝে ডেকে উঠছে। পাখিরা থেমে গেলে আবারও সবকিছু চুপচাপ, নিস্তব্ধ ও নিঝুম। হঠাৎ সেই নিস্তব্ধতাকে ভেঙে কানে এলো গানের ক্ষীণ সুর। সেই সুরের উৎস খোঁজার জন্য তার দিক অনুসরণ করে কিছুটা এগিয়ে যেতেই দেখা গেল গ্রামের এক প্রান্তে একটা বড় কুঠি বাড়ি। একতলা বাড়িটার সদর দরজার সামনে পাহারারত অবস্থায় দাঁড়িয়ে আছে দুজন বলিষ্ঠ দেহধারী পুরুষ। তাদের দুজনেরই হাতে রয়েছে বল্ল। বাড়ির ভিতর থেকে ভেসে আসছে নপুরের রিনিঝিনি শব্দ। সেই মন মাতিয়ে তোলা সুর যেন সম্পূর্ণ বাড়িটাকে আবিষ্ট করে রেখেছে এক অন্য মায়াজালে। আস্তে আস্তে সেই বাড়ির ভিতর প্রবেশ করে দেখা গেল সেখানে নৃত্য পরিবেশন করছেন একজন তরুণী। কি তার রূপের ছটা! তার অঙ্গভঙ্গি যেন ক্ষণে ক্ষণে মাতিয়ে তুলছে চরাচর। সেই তরুণীকে ঘিরে বসে আছেন অনেক পুরুষ, এবং তাদের মধ্যমণি হয়ে বসে আছেন স্বয়ং জমিদার দীপনারায়ণ চৌধুরী। ও তার পাশে সুরার পাত্র হাতে বসে আছে তার নায়েব রঘুপতি। জমিদার তার সামনে রাখা সুরার পাত্র হাতে তুলে নিয়ে তা আকণ্ঠ পান করে সেই তরুণীর রূপ ও যৌবন নিজের চর্মচক্ষু দিয়ে গিলে খাচ্ছে। হঠাৎ জমিদার মশাই তার নায়েবকে উদ্দেশ্য করে বলল, নায়েব মশাই, আর তো মন বসছে না। কেন হুজুর, নাচ কি আপনার পছন্দ হয়নি? জমিদার মশাই একটা বাঁকা হাসি হেসে বলল, আর কতক্ষণ চোখের খিদে মেটাবো? এবার যে প্রাণ জ্বলছে। তা কর্তা, আপনি অনুমতি দিলে ওরে আপনার কক্ষে পাঠিয়ে দিই। আরে না না, ওদের তো সব সময় পাওয়া যাবে। তবে কি কর্তার মনে অন্য কেউ? আপনি তো দেখি সবই বুঝতে পারেন। আসলে আজ সকালে একটু প্রাতঃভ্রমণ করতে গিয়ে দেখে ধারে ওই নিধু ভবনের বিধবা জোয়ান মেয়েটাকে দেখলাম। কর্তা, আপনি চাইলে কিন্তু একটা উপায় হতে পারে। জমিদার মশাই নায়েবের কথা শুনে উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, কি উপায়? শুনেছি নিধু বামুন নাকি পাশের গ্রামে একটা কাজে গিয়েছে, তার ফিরতে নাকি দুদিন সময় লাগবে। তা আপনি অনুমতি দিলে লাঠিয়ালদের সাথে নিয়ে তারে ধরে আনতে পারি। জমিদার মশাই কিছুক্ষণ চিন্তা ভাবনা করে চোখের দৃষ্টিতে নায়েবকে সম্মতি দিতেই নায়েব মশাই তৎক্ষণাৎ দুজনকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন নিধু বামুনের বাড়ির উদ্দেশ্যে। নিজের একচালা ঘরের ভিতর নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সরমা। হঠাৎ দরজা ধাক্কানোর শব্দে ঘুম ভেঙে গেল সরমার। বিছানার উপর উঠে বসলো সে। তখনও দরজায় ক্রমাগত ধাক্কা পড়েই চলেছে। সে ভয় ভয়ে উঠে গেল দরজার দিকে। জানে সে যদি দরজা নাও খোলে তবে এই পাতলা কাঠের দরজা হয়তো বেশিক্ষণ সেই ধাক্কা সহ্য করতে পারবে না। দরজার একদম সামনে এসে সরমা ক্ষীণ কাঁপা কাঁপা কণ্ঠে প্রশ্ন করলো, কি? এত রাতে কি চাই? দরজার ওপাশ থেকে উত্তরে ভেসে এলো, আমি জমিদার দীপনারায়ণ চৌধুরী নায়েব। জমিদার মশাই তোমাকে তলব করেছেন, এক্ষুনি একবার আমাদের সাথে চলো। জমিদারের কথা শুনে ঘরের দরজা খুলে দিল সরমা। দরজা খুলতে সে দেখলো দরজার বাইরে দাঁড়িয়ে আছে নায়েব মশাই
ও তার দুই পাশে দুইজন লাঠিয়াল। ক্ষণিকের মধ্যে নায়েবের হুকুমে দুজন লাঠিয়াল ঝাঁপিয়ে পড়ল সরমার উপর। সরমা একা মেয়ে মানুষ, তাদের সাথে লড়াই করার ক্ষমতা তার নেই। হয়তো দরজা খুলে সে পৃথিবীর সব থেকে বড় ভুল কাজটা করে ফেলেছে, কিন্তু এখন আর কি করার আছে? অনিশ্চিত ভবিষ্যতের এক অজানা ভয়ে সরমার দু চোখের কোলে বেয়ে এলো অশ্রুধারা। সে চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না। লাঠিয়ালরা তার হাত পায়ের সাথে সাথে তার মুখও কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। সে তার শরীরের সর্বশক্তি দিয়েও নিজেকে বাঁধন মুক্ত করতে পারছে না। নায়েব মশাই লাঠিয়ালদের উদ্দেশ্যে বলল, চল চল, দেরি করিস না, কেউ এসে পড়লে মুশকিল হয়ে যাবে। লাঠিয়ালরা নায়েব মশাইয়ের কথা শুনে তৎক্ষণাৎ সরমাকে নিজের কাঁধে তুলে জোর কদমে হাঁটা লাগালো নাচমহলের দিকে। অপরদিকে জমিদার মশাই নাচমহলের ভিতর ক্রমাগত পায়চারি করে চলেছেন আর মনে মনে ভাবছেন, উফ, আজ যে কতক্ষণ লাগবে এদেরকে জানি। একটা ছোট্ট কাজ করতে এত সময় লাগে নাকি? ঠিক এমন সময় নাচমহলের ভিতর প্রবেশ করলো নায়েব মশাই। তাকে দেখে জমিদার দীপনারায়ণ চৌধুরী উত্তেজিত হয়ে প্রশ্ন করলো, কি কাজ হয়েছে? নায়েব মশাই একটা চওড়া হাসি হেসে বলল, এ কর্তা, আপনি বলেছেন আর সে কাজ হয়নি, এমন কি হতে পারে? কই রে, আয় ওরে ভিতরে নিয়ে আয়। নায়েবের হাঁক ডাক শুনে একজন লাঠিয়াল ঘরের ভিতর প্রবেশ করে। সরমার অর্ধ অচেতন শরীরটা জমিদার মশাইয়ের পায়ের কাছে রাখলো। জমিদার মশাই সরমার অবস্থা দেখে বলল, আরে কি করছো? ওর বাঁধনগুলো খুলে দাও দেখি। এত নরম শরীরে এত শক্ত বাঁধন দিলে চলে নাকি? জমিদারের হুকুমে লাঠিয়াল সরমাকে বাঁধন মুক্ত করলো। সরমা তখনও নিস্তেজ হয়ে মাটিতে পড়ে রয়েছে। আরে একটু জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরা আগে। জমিদার মশাইয়ের কথা মতো লাঠিয়াল জল এনে সরমার মুখে ছিটিয়ে দিয়েছে। দিতেই জ্ঞান ফিরল সরমার। সরমা জমিদার মশাইয়ের পা ধরে কাঁদতে কাঁদতে আকুতি মিনতি করতে লাগলো। হুজুর, হুজুর আমারে ছেড়ে দিন। আপনি আমাগো মা বাপ, আপনি আমারে বাঁচান কর্তা, আপনি আমারে বাঁচান। জমিদার মশাই সরমার দুই কাঁধ ধরে তাকে তুলে দাঁড় করিয়ে বললেন, ছেড়ে দেওয়ার জন্য কি তোমাকে এত রাতে কষ্ট করে এখানে নিয়ে এসেছি? জমিদার মশাইয়ের কথা শুনে সরমার ভীষণ রাগ হলো। সে এক ঝটকায় জমিদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, ছি জমিদার মশাই, ছি, আপনি এতটা নীচ, ছি। আমি এক গরিব বিধবা, আর আপনি কি না? কি বললি? আমি পশু, নরকের কীট? তবে দেখ দেখ এই নরকের কীট আজ তোর কি অবস্থা করে। তারপর জমিদার মশাই নায়েবের দিকে তাকিয়ে বললেন, আপনারা এখন বাইরে গিয়ে অপেক্ষা করুন, আর যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দেবেন। জমিদারের আদেশ মেনে নায়েব ও লাঠিয়াল দুজনই ঘরের বাইরে চলে গেল দরজা বন্ধ করে। এখন কেবল কানে আসছে সরমার আর্তনাদ ও কান্নার শব্দ। বেশ কিছুক্ষণ পর সবকিছু আবার শান্ত হয়ে গেল। নাচমহলের দরজা আবারও খুলে গেল এবং শরীরের ঘাম মুছতে মুছতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো দীপনারায়ণ চৌধুরী। তার মুখে ফুটে উঠেছে এক ক্রূর হাসির রেখা। দীপনারায়ণ এবার তার নায়েবের কাঁধে হাত রেখে আর চোখে তার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কে নায়েব মশাই, আপনারও কি আগে কর্তা তা একটু ইচ্ছে হচ্ছে বই কি? তা মনের ইচ্ছে দমন করে মনকে কষ্ট দিচ্ছেন কেন? যান গিয়ে মনের জ্বালা মিটিয়ে নিন। তবে মনে রাখবেন, ও খবরটা পাঁচকাল হওয়ার আগেই শেষ করে দিতে হবে, নইলে কিন্তু বিপদ। এই বলে দীপনারায়ণ সে স্থান পরিত্যাগ করে চলে গেলেন। নায়েবের মুখে ফুটে উঠেছে এক হিংস্রতা। তার চোখ এমনিতেই সুরার নেশায় লাল হয়েছিল, তবে এবার যেন আরো বেশ কিছুটা লাল হয়ে গেল। শরীর ও মনের উপর এমন পাশবিক অত্যাচারের পরে সরমার আর বসার ক্ষমতাটুকু অবশিষ্ট নেই। পরনের সাদা কাপড়খানা তাজা রক্তে ভিজে লালচে বর্ণ ধারণ করেছে। তার শরীরের নানা স্থানে ফুটে উঠেছে ওই পাশবিক নির্যাতনের ছাপ। কোনো রকমে আলু থালু কাপড়খানা শরীরে পেঁচানোর চেষ্টা করছে সরমা, কিন্তু ঠিক সেই সময় তার সামনে কি দাঁড়ায় রঘুপতি। তার চোখ এখন ঠিক ঠিক করে জ্বলছে কামনার আগুনে। রঘুপতি হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে সরমার ক্ষত বিক্ষত শরীরটার উপর। চিৎকার করার মতো আর ক্ষমতা নেই সরমার। রঘুপতির নির্মম অত্যাচারে সে অচেতন হয়ে পড়েছে, তবে তাই বলে রঘুপতির অত্যাচারে বিরাম পড়েনি। হিংস্র নেকড়ের মতো সে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সরমার অচেতন শরীরটাকে। বেশ কিছুক্ষণ অবিরাম অত্যাচারের পর শান্ত হয় রঘুপতি। সরমার শরীর থেকে উঠে দাঁড়িয়ে সে লাঠিয়ালদের উদ্দেশ্যে বলে, কই রে, সব কোথায় গেলি? জায়গা তুলে নিয়ে গিয়ে বুকে পাথর বেঁধে পদ্মদিঘির জলে ফেলে দিয়ে আয়। এমনিতেও মাছেরা তেমন একটা খাবার পায় না, এই নরম শরীরটা মাছেদের বেশ ভালোই লাগবে। যা যা, আর দেরি করিস না, আর মনে রাখিস কেউ যেন জানতে না পারে। রঘুপতির কথা মতো লাঠিয়াল সর্দার নিধিরাম তৎক্ষণাৎ সরমার অচেতন শরীরটা আবারও কাঁধে তুলে নেয়। পথে যেতে যেতে নিধিরামের মনেও কামনার আগুন জ্বলে ওঠে। তবে একটা মরা মেয়ে মানুষের সাথে না না না, এ তার পোষাবে না। পদ্মদিঘির পাড়ের শ্যাওড়ার গাছটার নিচে সরমার নিথর শরীরটা রেখে একটা বড় পাথরের খোঁজ করতে থাকে নিধিরাম। দড়ি সে নাচমহল থেকেই নিয়ে এসেছে।
এবার একটা বড় পাথর হলি ব্যাস। এদিকে ঠান্ডা বাতাস শরীর স্পর্শ করতে জ্ঞান ফিরে সরমার। ধীরে ধীরে চোখ খুলে দেখে সে এখন শুয়ে আছে দিঘির পাড়ে। উঠে পালানোর চেষ্টা করে সরমা, কিন্তু না। পরপর দুবার শরীরের উপর অমন পাশবিক নির্যাতনের পর এক বিন্দু শক্তিও আর তার মধ্যে অবশিষ্ট নেই। অনেক খুঁজে একখানা বড় পাথর নিয়ে আসে নিধিরাম। সরমার কাছে আসতেই নিধিরাম দেখে সরমা চোখ মেলে তাকিয়ে আছে তারই দিকে। মুখটা ছ্যাদ করে ওঠে নিধিরামের। মুখটা একটু ঝুঁকিয়ে সে ভালো করে বিষয়টা দেখার চেষ্টা করে। মিনমিন করে বলে, এ তো দেখি পড়া রয়েছে এখনো এর মধ্যে। আমারে আমারে যেতে দাও, আমি কাউরে কিচ্ছুটি বলুম না। দয়া করে আমারে পরাণে মারবেন না। তবে হয়তো তার এই আকুল মিনতি নিধিরামের কান পর্যন্ত পৌঁছালো না। সরমা যে এখনো বেঁচে আছে এটা দেখে নিধিরামের বুকে আবারও দপ করে চাই চাপা কামনার আগুনটা পুনরায় জ্বলে উঠল। নিধিরাম এক নজরে সরমার শরীরটা ভালো করে পর্যবেক্ষণ করে নিল। তারপর শুরু হলো আবারও সেই পাশবিক ক্রিয়া। না, আর সহ্য করতে পারল না সরমা। এমন নৃশংস অত্যাচার কতক্ষণ সহ্য করা যায়? কিছুক্ষণের মধ্যেই সরমার শরীর থেকে প্রাণটা আলাদা হয়ে গেল। নিধিরাম তার পাশবিক ক্রিয়া শেষ করে সরমার মৃত শরীরটার সাথে বড় পাথরখানা বেঁধে ফেলে দেয় দিঘির জলে। হঠাৎ পাখির কিচিরমিচির শব্দে ভোর কাটল দীপনারায়ণ চৌধুরীর। জানালার দিকে তাকিয়ে দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বিছানায় শরীরটা এলিয়ে দিল দীপনারায়ণ। সে সবটাই জানত, তবে নিধিরামের সেই দিনের কীর্তিকলা তা জেনেছিল কিছুদিন পরে এক সুরার আসরে। সেদিন থেকেই দীপনারায়ণের সকল কুকীর্তির সাক্ষী হয়েছিল এই নায়েব রঘুপতি ও লাঠিয়াল সর্দার নিধিরাম। তবে আজ রঘুপতির অকাল মৃত্যুতে দীপনারায়ণ বেশ কিছুটা শোকার্ত হয়ে পড়েছে। যতই হোক, সে ছিল দীপনারায়ণের বড় প্রিয়। তবে দীপনারায়ণ সমস্ত বিষয়টা জানলেও একটা বিষয় তার জানা ছিল না। যেদিন সরমাকে তারা নির্যাতন করে মেরে ফেলে সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আর যখন সরমার প্রাণ দেহত্যাগ করে তখন আকাশের বুকে চাঁদের কোনো অস্তিত্ব ছিল না। কথায় আছে, অপঘাতে যারা মারা যায় তার আত্মা শান্তি পায় না। আর এদিকে সরমা তীব্র প্রতিশোধ বুকে নিয়ে মরেছে, তার উপর সেই চন্দ্রগ্রহণ। সব মিলিয়ে যেন সেই রাতটা ছিল এক বিভীষিকাময় রাত। সরমার আত্মা পরিণত হয় নরকের এক কুটিল ধূর্ত ও ভয়ানক পিশাচিতে, ভূতডামর তন্ত্রে, যার নাম দেওয়া হয়েছে কামিনী। ভূতডামর তন্ত্র মতে কামিনী হলো এমন এক পিশাচি যারা তাদের ইচ্ছে মতে রূপ পরিবর্তন করতে সক্ষম, এবং এরা নিশি রাতে নিশি ভূতের মতো নিজের শিকারকে আহ্বান করে। এবং এদের প্রধান অস্ত্র হলো এদের কামনা বা কামুকতা। এরা সচরাচর খুব কামুক প্রকৃতির হয়ে থাকে। এরা নিজের শিকারকে খুব সহজেই হত্যা করতে পারে। কামিনী পিশাচিরা অসীম ক্ষমতার অধিকারী হয়ে থাকে। নিম্নমার্গের তান্ত্রিক ও কাপালিকেরা অসীম ক্ষমতার লোভে এদের আরাধনা করে থাকে। তবে এদের আনায়নের বিদ্যা সঠিক গুরু ছাড়া কেউ দিতে পারে না। কথিত আছে, যে সাধকেরা এদের সাধনা করে তারা অসীম ক্ষমতার অধিকারিত হয়ে ওঠে, কিন্তু তারা জীবনে কখনো কোনো অন্য নারীর সঙ্গ আর আসতে পারবে না। যদি সেই সাধক কোনো কারণে কোনো নারীর সংস্পর্শে আসে তবে তৎক্ষণাৎ কামিনী পিশাচি তাকে নির্মমভাবে হত্যা করে নিজেকে মুক্ত করে দেয়। সূর্য উদয়ের সাথে সাথে পদ্মদিঘির মানুষ দেখল সেই নির্মম দৃশ্যটা। গ্রামের জমিদারের লাঠিয়াল সর্দার নিধিরামকে রাতের অন্ধকারে কে বা কারা যেন খুন করে উল্টো করে ঝুলিয়ে দিয়ে গেছে ওই দিঘির পাড়ের শেওড়া গাছটার ডালে। তার শরীরের স্থানে স্থানে ক্ষতচিহ্ন। মুন্ডটা যেন কেউ তীব্র আক্রোশের সাথে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তার জিহ্বা বেরিয়ে এসেছে মুখের ভিতর থেকে। তার হৃৎপিণ্ডটা কেউ যেন খুবলে তুলে এনেছে পাঁজরের ভিতর থেকে। সেই ক্ষত স্থান থেকে রক্ত নির্গত হয়ে তার পরনের কাপড়খানা ভিজিয়ে তুলেছে। উফ, সে যেন এক নরকীয় দৃশ্য। গ্রামের মানুষ এমনিতেই রঘুপতির মৃত্যুর পর বেশ ভয় ও আতঙ্কের সাথে দিন কাটাচ্ছিল। এবারই নিধিরামের মৃতদেহ দেখে তাদের ভয় যেন আরো শতগুণ বৃদ্ধি পেল। জমিদার দীপনারায়ণ চৌধুরীর বুকে একটু একটু করে জমতে শুরু করেছে চিন্তার কালো মেঘ। জমিদারের মাথায় এখন কেবলমাত্র একটাই চিন্তা বারবার ঘুরপাক খাচ্ছে। এবার কি তবে কার পালা? সত্যি কি তবে সে ফিরে এসেছে? যদি সরমা সত্যি ফিরে এসে থাকে তবে এখন কি হবে?
সে নিজেকে কিভাবে বাঁচাবে, এইসব চিন্তায় দীপনারায়ণের রাতের ঘুম উড়ে গেল। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। দীপনারায়ণ এখন খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। তার চোখের নিচে জমে গিয়েছে অনিদ্রার ছাপ, শরীর শুকিয়ে গিয়েছে অনেকখানি। যে দীপনারায়ণ চৌধুরী জীবনে কখনো ঠাকুর ঘরে যায়নি, সে এখন নাওয়া খাওয়া ভুলে দিনের বেশিরভাগ সময় কাটায় ঠাকুর ঘরে। তবে তাতেও কি শেষ রক্ষা হবে? যে অপরাধ সে করেছে, তার কি সত্যি কোনো ক্ষমা আছে? সন্ধ্যা আহ্নিকের পর ঠাকুর ঘরে বসে বসে অনেক কথাই ভাবছে দীপনারায়ণ চৌধুরী। কখন যে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে তা তার খেয়াল নেই। রাত তখন বেশ গভীর। আকাশের বুকে মিট মিট করে জ্বলছে ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্ররা। চন্দ্রদেব যেন আজ কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে নক্ষত্রের দেশে। চারিদিকে বিরাজ করছে এক নিঝুম নিস্তব্ধতা। মাঝে মাঝে কানে আসছে শিয়ালের করুণ ডাক। সব মিলিয়ে এক অদ্ভুত মায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে। হঠাৎ দেখা গেল জমিদার বাড়ির ঠিক সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। অন্ধকার এতটাই গাঢ় যে তাকে স্পষ্টভাবে দেখা গেল না। সেই অবয়ব যেন বাতাসের উপর ভর করে ধীরে ধীরে এগিয়ে চলেছে জমিদার বাড়ির দিকে। জমিদার বাড়ি যেন আজ পরিণত হয়েছে কোনো এক নিস্তব্ধ পুরীতে। বাড়ির চারিদিকে জমে রয়েছে চাপ চাপ অন্ধকার। হঠাৎ একটা কালো অন্ধকার যেন গ্রাস করলো সম্পূর্ণ বাড়িটিকে। জমিদার বাড়িটি যেন হারিয়ে গেল সেই অন্ধকার কুয়াশার মধ্যে। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে ঘোর কাটল দীপনারায়ণের। তীব্র আতঙ্কে সজল নয়নে তাকালো ঘরে বিরাজমান কোষ্ঠী পাথরের তৈরি দেবী কালী মাতার দিকে। দীপনারায়ণের অশ্রুসিক্ত নয়ন যেন অনেক কিছু বলতে চাইছে। আবারও দরজায় টোকা পড়ল। দীপনারায়ণ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো, কে বাইরে? দরজার ওপাশ থেকে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো। সে বলছে, আগে কর্তা আমি। আমি তাকে আগে দাসী, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। লাগবে না আমার, তুমি এখান থেকে চলে যাও। হঠাৎ দীপনারায়ণের নাকে ভেসে এলো একটা চামড়া পোড়া গন্ধ, সাথে একটা হিস হিসি কণ্ঠস্বর। সেই কণ্ঠে যেন মিশে আছে শেয়ালের কান্না, বাদুড়ের কর্কশ শব্দ। সেই কণ্ঠ যেন এক অশুভ ইঙ্গিত। দীপনারায়ণকে উদ্দেশ্য করে সেই কণ্ঠ বলছে, কতক্ষণ লুকিয়ে থাকবি দীপনারায়ণ? তাকিয়ে দেখ, আজ তোর দরজায় মৃত্যু রূপে আমি উপস্থিত হয়েছি। কি ভেবেছিলি আমার সর্বনাশ করে তুই পার পেয়ে যাবি? না, আমি তা কখনোই হতে দেব না। আজ তোর মৃত্যু অনিবার্য দীপনারায়ণ, আজ তোর মৃত্যু অনিবার্য। হঠাৎ এমন ভয়ানক কণ্ঠস্বর শুনে বুকের ভিতরটা যেন মোচড় দিয়ে উঠল দীপনারায়ণের। ভয়ে আতঙ্কে সে দেবী মূর্তির পা জড়িয়ে ধরল। কিছু সময় পর কাঁদতে কাঁদতে দীপনারায়ণ কখন যে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে হুমড়ে পড়ল দীপনারায়ণের উপর। তাতেই ঘুমটা ভেঙে গেল তার। চোখ খুলে তাকাতে সে আবিষ্কার করলো, কোথায় তার জমিদার বাড়ি, কোথায় দেবী কালিকার মূর্তি। সে এখন শুয়ে আছে পদ্মদিঘির পাড়ের শেওড়া গাছের নিচে। দীপনারায়ণ কিছুই বুঝতে না পেরে ভরভর করে উঠে দাঁড়ালো। পিছন ঘুরে পালাতে যাবে এমন সময় তার চোখ গিয়ে পড়ল দিঘির জলের দিকে। দিঘির ঠিক মাঝ বরাবর বাতাসের উপর ভর করে দাঁড়িয়ে আছে এক রমণী। তার পরনে সাদা রঙের একখানা কাপড় আরো পৌড়ে করে পড়া। তার কোমর পর্যন্ত বিস্তৃত কেশ রাশি বাতাসের তালে মৃদু মৃদু দুলছে। সেই মায়াবী তরুণী যেন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দীপনারায়ণের দিকে। দূরত্ব অধিক হওয়ার কারণে তার মুখ স্পষ্ট দেখা গেল না। সে যেন ধীরে ধীরে এগিয়ে আসছে দীপনারায়ণের দিকে। দীপনারায়ণ সেখান থেকে পালাতে চাইছে, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে বেঁধে রেখেছে। যখন মাত্র আর কয়েক হাতের দূরত্ব তার আর সেই রমণীর মধ্যে, তখন দীপনারায়ণ দেখতে পেল সেই রমণী, আর সাথে সাথে তীব্র ভয় ছিটকে পড়ল কিছুটা দূরে। তার সামনে দাঁড়িয়ে আছে সরমা। তার মুখে তীব্র ক্রোধের ছাপ স্পষ্ট। তার চোখ যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। সরমা ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো দীপনারায়ণের পায়ের কাছে। দীপনারায়ণ হাত জড়ো করে কাতর কণ্ঠে আকুতি মিনতি করতে থাকে। আমাকে আমাকে ক্ষমা করে দাও, আমাকে মেরো না, আমি আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব তোকে? তোর মতো নরপিশাচের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই বলে সরমা দীপনারায়ণের গলা টিপে ধরে। শ্বাস প্রশ্বাস না নিতে পেরে দীপনারায়ণ কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আর কিছুক্ষণ এমন চললে তার প্রাণবায়ু দেহ ত্যাগ করবে এটা নিশ্চিত। ঠিক এমন সময় সরমা তার গলা ছেড়ে দেয়। মাটির উপর হুমড়ি খেয়ে পড়ে দীপনারায়ণ। জিভ বের করে হাঁপাতে থাকে। দীপনারায়ণ ছাড়া পেয়ে সেখান থেকে পালাতে যাবে ঠিক এমন সময় সরমার অতৃপ্ত আত্মা আবারও ঝাঁপিয়ে পড়ল দীপনারায়ণের উপর।
এক হিচকা টানে দীপনারায়ণের পুরুষাঙ্গ ছিঁড়ে নিয়ে আসে সরমা নামক অশরীরী। তীব্র ব্যথায় কুঁকিয়ে ওঠে দীপনারায়ণ, অচেতন হয়ে পড়ে। এত কিছুর পরেও সরমার ক্রোধ যেন শান্ত হয়নি। হঠাৎ মাটির বুকে এক গভীর ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটল থেকে বেরিয়ে আসে অজস্র পোকার দল। তারা ধীরে ধীরে খুবলে খুবলে খেতে থাকে দীপনারায়ণের শরীরটাকে। তখনও তার ভিতরে প্রাণবায়ু অবশিষ্ট ছিল। তীব্র ব্যথায় গোঙাতে থাকে দীপনারায়ণ। নিজেকে বাঁচানোর চেষ্টা করে সে, কিন্তু না, বাধা দেওয়ার শক্তি তার মধ্যে নেই। যে দীপনারায়ণ এতক্ষণ প্রাণ ভিক্ষা চাইছিল, সেই দীপনারায়ণ এখন ঐশ্বরের কাছে তার মৃত্যু ভিক্ষা চাইছে। ধীরে ধীরে সেই হিংস্র পোকার দল দীপনারায়ণের শরীরটা খুবলে খুবলে খেয়ে শেষ করে দিল। এরপর কেটে গেল অনেকগুলো বছর। আগে যে স্থানে ছিল বিরাট সেই দুমহলা জমিদার বাড়ি, এখন সেখানেই পড়ে রয়েছে কেবলমাত্র কয়েকটা ভাঙা দেওয়াল ও কিছু আগাছার জঙ্গল। জমিদার নিখোঁজ হওয়ার পর তেমন ভাবে কেউই তার খোঁজ করেনি, আর কেনই বা করবে? তার অত্যাচারের কথা তো এই গ্রামের সকলেরই জানা ছিল। তাই যদি সে মারাও গিয়ে থাকে, তবে তাতে কার কি যায় আসে? এখন গ্রামের অবস্থা স্বাভাবিক, চারিদিকে সুখ ও শান্তির ছায়া। তবে এখনো মাঝে মাঝে রাতের অন্ধকারে পদ্মদিঘির পাড় থেকে ভেসে আসে এক করুণ কান্নার স্বর। কেউ যেন এই শেওড়া গাছের নিচে বসে থাকে। এই গ্রামের অনেকেই নাকি তাকে দেখেছে। গ্রামের সকলে বলে ওই জমিদার নাকি মরে ভূত হয়ে ওই শেওড়া গাছে নিজের আস্তানা বানিয়েছে। তবে সত্যিটা কেউ জানে না। সেই রাতের বিভৎসতা ও জমিদারের মৃত্যুর কাহিনী যেন চাপা পড়ে গেছে ওই পদ্মদিঘির জলের নিচে। আজকের গল্প এই পর্যন্তই। পদ্মদিঘির কামিনী, রিঙ্কু দাসের কলম থেকে। গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমাদেরকে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টের মাধ্যমে আমাদের ভুলগুলিকে ধরিয়ে দাও, যাতে পরবর্তী গল্পগুলি আরও ভালোভাবে তোমাদের সামনে আমরা তুলে ধরতে পারি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো গল্প বাক্স আমাকে, যাতে আরও ভালো ভালো তোমাদেরকে আমরা গল্প শোনাতে পারি। তাই আমাদের পাশে থাকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।